আসসালামু আলাইকুম। 10 এপ্রিল 1912 আরএমএস টাইটানিক দুনিয়ার সবচেয়ে বড় এবং সবচেয়ে লাক্সারিয়াস জাহাজ নিজের প্রথম সফরে বের হয়। জাহাজটি সাউথ হ্যাম্পটন ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক যাচ্ছে। জাহাজটিতে সব ধরনের লোকেরা বসে আছেন, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অ্যাক্টর্স থেকে ইমিগ্রেন্টস, সবাই যারা আমেরিকা যাচ্ছেন একটা বেটার লাইফের জন্য। এই জাহাজের কমান্ড সামলাচ্ছিলেন 62 বছরের সিনিয়র ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ। প্যাসেঞ্জার্স, পাবলিক, এমনকি মিডিয়াতেও জাহাজটিকে নিয়ে অনেক উত্তেজনা রয়েছে। এটা শুধু দুনিয়ার সবচেয়ে বড় জাহাজই নয়, 269 মিটার দৈর্ঘ্যের, প্রস্থে 50 মিটারের চেয়েও বেশি। এটাতে এমন লাক্সারি জিনিস ব্যবহার করা হয়েছে মন খুশি করে দেওয়ার মতো। ওই সময়ে এই জাহাজটা বানানোর খরচ পড়েছিল $7.5 মিলিয়ন, $7.5 মিলিয়ন, যা এখনকার $400 মিলিয়ন সমান। শিপের ভেতরের ডেকোরেশন আর ফ্যাসিলিটিস কোনো 5 স্টার হোটেলকেও পেছনে ছাড়িয়ে দেবে। স্টেন গ্লাসের জানালা, অর্নেট উড প্যানেলিং, 2টা গ্র্যান্ড স্টেয়ারকেস, একটা হিটেড সুইমিং পুল, টার্কিশ বাথ, ইলেকট্রিক বাথ, একটা জিম, একটা স্কোয়াশ কোর্ট, 4টা রেস্টুরেন্ট, 2টা বারবার শপ এবং একটা লাইব্রেরিও আছে। আর টাইটানিকটা বানাইতে এমন একটা সেফটি ফিচার্স ব্যবহার করা হয়েছিল যে এই জাহাজটাকে আনসিঙ্কেবল মানা হয়েছিল। এমন একটা জাহাজ যেটা কখনো ডুববেই না, যে এটা এতটাই সেফ। হোয়াইট স্টার লাইন ওই কোম্পানিটার নাম, যারা এটিকে বানিয়েছিলেন। ওই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট এটাকে নিয়ে এতটাই কনফিডেন্ট ছিলেন যে তিনি পাবলিকের সামনে এসে ওপেনলি বলেছিলেন এই জাহাজটা আনসিঙ্কেবল। কিন্তু নিজের প্রথম সফরে রওনা হওয়ার মাত্র 2 দিন পরে টাইটানিকটার প্রথম আইস ওয়ার্নিং পাওয়া শুরু করে। মানে যে আটলান্টিক ওশিয়ানের উপর দিয়ে এটি যাচ্ছিল, সেখানে অনেক বরফ ছিল, অনেক বড় বড় বরফের পাহাড় উপস্থিত ছিল, আইসবার্গস, যেটা ক্ষতি করছিল এই জাহাজটার জন্য। এই ওয়ার্নিংস কোনো আনইউজুয়াল জিনিস না। সমুদ্র থেকে যাওয়া সকল জাহাজ আশেপাশের জাহাজগুলোর সাথে রেডিওর সাহায্যে সবসময় কমিউনিকেট করতে থাকে যে সমুদ্রের এই জায়গায় অনেক বরফ আছে, সাবধানে সামনে এগিয়েও। এই ওয়ার্নিংসগুলোকে রিসিভ করার পর টাইটানিক 2বার তার কোর্স চেঞ্জ করে ডেঞ্জার অ্যাভয়েড করার জন্য, কিন্তু নিজের স্পিড কম করে না। 21.5 নটস মানে 40 কিলোমিটার পার আওয়ার, এতটাই গতিতে জাহাজটা নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যায়। 2 দিন পর 14 এপ্রিল 1912 আরও 7টা আইস ওয়ার্নিং দেওয়া হয়, কিন্তু ক্যাপ্টেন স্মিথ অ্যান্ড হিজ ক্রিউ এই ওয়ার্নিংসগুলোকে ইগনোর করে দেয়। ধীরে ধীরে সূর্য ডুবে যায়, রাত হয়ে যায়, তাপমান কমতে থাকে। 14 এপ্রিল রাতের গুরুত্বপূর্ণ বিষয় এটা যে ওই দিন কোনো চাঁদ উঠেনি, মুন ছাড়া কোনো মুনলাইট ছিল না। জাহাজের উপর একটা ক্রোজ নেস্ট হয়, ছোট্ট একটা প্ল্যাটফর্ম, যেটা জাহাজের অনেক উঁচুতে হয়, লুক আউট পয়েন্ট বলা যায়। সেখানে একজনকে রাখা হয় জাহাজের সামনে কিছু আসে কিনা সেটা দেখার জন্য। কোনো ট্রাফিক বা কোনো অবস্ট্রাকশনস তো নাই। যে বান্দা ওখানে ছিলেন ওনাকে অনেক ঠান্ডার সম্মুখীন হতে হয়। অনেক গতিতে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিল। এই ঠান্ডা বাতাসের কারণে চোখ থেকে পানি টপটপ করে পড়ছিল। চোখের পানির কারণে সামনে কিছু ভালোভাবে দেখাও যাচ্ছিল না। রাতের 11:39 ফ্রেডরিক ফ্লিক নামের একটা বান্দা ওই ক্রুজ নেস্টটাতে বসেছিল। হঠাৎ করেই সামনে দেখে একটা বড় বরফের পাহাড়, একটা আইসবার্গ সামনে চলে আসছে। তাড়াতাড়ি করে 3বার ঘন্টাটা বাজান যাতে নিচে থাকা সবাই শুনতে পারেন। ফোন উঠান, কল করে নিচে থাকা অফিসারদের এবং চিল্লাই বলেন, আমাদের সামনে একটা আইসবার্গ আছে, জাহাজ ঘোরাও, তাড়াতাড়ি জাহাজ ঘোরাও। ফার্স্ট অফিসার উইলিয়াম এটা শুনে আর সবাইকে গিয়ে বলে যে জাহাজটাকে বাম পাশে ঘুরাও, মানে লেফট দিকে ঘুরাও। কিন্তু 1 মিনিট পরেই 11:40 জাহাজ গিয়ে আইসবার্গের সাথে ধাক্কা খায়। Titanic was a new breed of luxury liner. Titanic left port in Southampton, England. Among her passengers were many of the wealthy and influential. The band played the gayest tunes and American ragtime dances. The time was 11:40. The iceberg grazed the right side of the ship. And all of a sudden she lifted up quickly. Everything that was movable was going through her. I didn't think it was serious because I didn't think it was possible a big ship like that could sink. এই আইসবার্গটাও কোনো ছোটোখাটো আইসবার্গ ছিল না। লেন্থে 200x400 ফিট, যেটা একটা পুরো ফুটবল মাঠের সমান। হাইটেক ক্রোজ নেস্ট পর্যন্ত ছিল। সায়েন্টিস্টদের এস্টিমেট আছে যে এই আইসবার্গটার ওজন 1.5 মিলিয়ন টন ছিল। আইসবার্গের সাথে টাইটানিকের ধাক্কা জাহাজের রাইট ফ্রন্ট সাইডে হয়েছিল। স্পেসিফিকলি বলা যায় জাহাজের বোতে। বো কোনটা অংশ জাহাজের? এই ফটোতে আপনারা দেখতে পারেন সামনের এই এরিয়াটা হলো বো, উপরের এরিয়াটা স্টার্ন, ওইটার নিচে বাইরে যেটা আছে সেটাকে কিল বলে।
10 সেকেন্ডের কাছাকাছি সময় পর্যন্ত আইসবার্গ জাহাজের সাথে ধাক্কা খাচ্ছিল, যার কারণে অনেক ডেন্ট হয়ে গিয়েছিল জাহাজে। এর কারণে জাহাজের মেইন বডিতে অনেক ছোট ছোট হোলস হয়ে গিয়েছিল। আপনারা হয়তো ভাববেন এটা কেমনে পসিবল, একটা টুকরা কেমনে একটা মেটালকে ভাঙতে পারে। ফ্রিজের বরফ ব্যবহার করলে হ্যাঁ ওটা দিয়ে সম্ভব না মেটাল ভাঙা, কিন্তু আপনারা এটা ভেবে দেখেন একটা বরফের পাহাড় ওইটা নিজের ওজনটা কতটা হবে। বলার মতো তো একটা কাঠও একটা মেটালকে ভাঙতে পারে না, কিন্তু আপনার গাড়ি যখন একটা গাছের সাথে গিয়ে ধাক্কা খায় গাড়ির চুরমাচার হয়ে যাবে। সিমিলারলি এই আইসবার্গের ওজন এতই বেশি ছিল এবং এতই বড় ছিল যে এটা এই জাহাজটাকে অনেক খারাপভাবে ভেঙে দেয়। কলিশনের কিছু সময় পরেই ক্যাপ্টেন স্মিথ আর শিপ এর আর্কিটেক্ট তাড়াতাড়ি করে দেখতে যান যে শিপ এর কতটা ক্ষতি হয়েছে। দেখার পর তারা বুঝতে পারলেন যে জাহাজটা ডুবে যাবে। তারা এটা দেখার পর থেকে কমপ্লিটলি শকড। তাদের তো এই জাহাজটা আনসিঙ্কেবল লাগতো, এই জাহাজ তো কখনো ডুবতেই পারে না। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম এই জাহাজটাকে আনসিঙ্কেবল মানা হতো। এই জাহাজের ভিতর সেফটি ফিচার্স অনেক করা ছিল। দুইটা মেইন সেফটি ফিচার ছিল যার জন্য এটাকে এমন মানা হতো। প্রথমে এই জাহাজের একটা ডাবল বটম হাল ছিল। হাল জাহাজের মেইন বডিকে বলা হয়। ডাবল বটম হালের মানে এখানে দুইটা লেয়ার লাগানো আছে, নিচ থেকে একটা লেয়ার ভেঙে গেলে দ্বিতীয়টা বাঁচিয়ে নেবে। 2 নাম্বার যেটা পুরা শিপটার মেইন বডি, হালটা 16টা আলাদা আলাদা ওয়াটার টাইট কম্পার্টমেন্টসে ডিভাইড করা হয়েছিল। 16টার মধ্যে যদি 4টা পানিতে ভরেও যায় তাও জাহাজ ভাসতে থাকবে, জাহাজের কোনো মনেই হবে না। কিন্তু আইসবার্গটা দিয়ে যে ইম্প্যাক্টটা হয়েছিল সেটা অ্যাকচুয়ালি শিপ এর সাইডে হয়েছিল। যেটা ডাবল বটম হাল ছিল ওইটা কোনো কাজের রইল না, সাইডে তো সিঙ্গেল লেয়ারে লাগা ছিল। আর এই ইম্প্যাক্টটা এতটাই বড় ছিল যে 16টার মধ্যে 6টা অলরেডি পানিতে ডুবে গিয়েছিল। লিমিট 4টা পর্যন্ত ছিল, 6টা ডুবে যাওয়ার মানে এই জাহাজকে এখন আর কেউ বাঁচাতে পারবে না। ধাক্কা খাওয়ার মাত্র 20 মিনিট পর রাত 12টা বাজে ক্যাপ্টেন স্মিথ তার ক্রিউ মেম্বার্সদের রেডিওতে ডিস্ট্রেস কল করার জন্য অর্ডার দেন। আশেপাশে যেগুলো জাহাজ আছে হয়তো তারা আমাদের সিগন্যাল ধরে নেবে আর আমাদের বাঁচিয়ে নেবে। সিনিয়র রেডিও অপারেটর জ্যাক ফিলিপস আমাদের কাহিনীর হিরো বের হন। লাগাতার একটার পর একটা ডিস্ট্রেস সিগন্যাল পাঠাতে থাকেন, কিন্তু কোনো রেসপন্স আসে না। আরও পাঠাতে থাকেন, কোনো তো জাহাজ হবে আমাদের আশেপাশে যারা আমাদের এই সিগন্যাল ধরে নেবে আর আমাদের বাঁচিয়ে নেবে। 20 মিনিট পর 12টা 20-এ আরএমএস কার্পেথিয়া জাহাজ যেটা টাইটানিকের কাছে উপস্থিত ছিল তারা এই সিগন্যালটা ধরে নেয়। রেডিওতে টাইটানিকের অপারেটরের সাথে কথা বলে আর বলে চলো জাহাজকে ঘোরানো যাক টাইটানিকের দিকে, আমরা ওনাদের বাঁচাতে যাব। প্রবলেম শুধু এতটুকুই ছিল এই জাহাজ কাছে, কিন্তু তাও 107 কিলোমিটার দূরে ছিল। এই জাহাজ যদি তার টপ স্পিডেও আসে তাহলে তার সময় লাগবে 3.5 ঘন্টারও বেশি। 3.5 ঘন্টা পর্যন্ত কি টাইটানিকের জাহাজ বেঁচে থাকতে পারবে? বাকি ক্রিউ মেম্বার্সরা ফ্লেয়ার্স আর রকেটস উড়াতে থাকেন হাওয়াতে, এই আশায় যে আশেপাশে থাকা কেউ শিপের দিকে নজর দেবে। কিন্তু আনফর্চুনেটলি কার্পেথিয়া জাহাজ ছাড়া অন্য কোনো জাহাজ থেকে কোনো রেসপন্স আসেনি। এর মধ্যে ক্যাপ্টেন অর্ডার দিয়ে দেন প্যাসেঞ্জারদের বাঁচানো যাক শিপে উপস্থিত লাইফ বোটসের সাহায্যে। প্রোটোকল অনুসারে মহিলা আর বাচ্চাদের প্রথম প্রায়োরিটি মিলবে লাইফ বোটসে বোট করার জন্য। জাহাজে উপস্থিত প্যাসেঞ্জারদের কথা যদি বলা যায় তাদের বেশি ভয় লাগেনি। বেশিরভাগ প্যাসেঞ্জার্স মনে করতো টাইটানিক একটা আনসিঙ্কেবল জাহাজ, কোনো চিন্তা নাই। কোম্পানি যে অ্যাড বের করেছিল সেখানে বলেছিল হ্যাঁ হয়তো আমরা ধাক্কা খেয়েছি একটা আইসবার্গের সাথে, কিন্তু সেটা কোনো বড় ব্যাপার না, জাহাজের কোনো কিছু হবে না। এই কারণেই প্রথম যে লাইফ বোটটা নিচে নামানো হয়েছিল সেখানে ক্যাপাসিটি ছিল 65 জনের, কিন্তু মাত্র 28 জন সে লাইফ বোটে গিয়েছিল। অর্ধেক লাইফ বোট ফাঁকা নিচে নেমেছিল, কিন্তু সময়ের সাথে সাথে একটার পর একটা কম্পার্টমেন্ট পানিতে ভরে যেতে লাগলো। জাহাজ আস্তে আস্তে টিল্ট হওয়া শুরু করলো। ধীরে ধীরে প্যাসেঞ্জার্সরা রিয়েলাইজ করা শুরু করলো যে এই জাহাজ ডুবতে পারে। যখন প্যাসেঞ্জার্সদের রিয়েলাইজেশন হলো তখন তারা শিপের এদিক ওইদিক ভাগতে শুরু করলেন। রাতের 1টা পর্যন্ত পানি এতটা ভরে গিয়েছিল শিপের সামনের অংশে, জাহাজের সামনের যে অংশ ছিল শিপ বো যেটা ছিল সেটা ধীরে ধীরে পানিতে ডুবতে শুরু করলো। এর কারণে টাইটানিকের যে পিছনের যেটা অংশ ছিল সেটা পানির উপরে চলে আসলো। যখন জাহাজের টিল্ট এতটা হলো সব দিকে দৌড়াদৌড়ি শুরু হলো। প্রবলেম শুধু এটা ছিল শিপের লাইফ বোটের সংখ্যা অনেক কম ছিল, মাত্র 20টা লাইফ বোট ছিল, যেটাতে অ্যাপ্রক্সিমেটলি শুধু 1200 জন মানুষ বসতে পারবেন। কিন্তু জাহাজে 2200 এর কাছাকাছি মানুষ ছিলেন। রাতের 2:05 লাস্ট লাইফ বোট পানিতে নামানো হলো, কিন্তু জাহাজে এখনো 1500 লোক উপস্থিত ছিলেন। এর মধ্যে কিছু মানুষ হাতাহাতি করছিলেন লাইফ বোটে জায়গা ছিনিয়ে নেওয়ার জন্য।
আর কিছু মানুষ নিজের ভাগ্যকে মেনে নিয়েছিলেন। The end, it was chaotic at the end. Everybody was crying, praying, trying to get into the few lifeboats that were left. No, it was pretty sad at the end. আই উইটনেসদের অনুসারে 2:20 কাছাকাছি সময়ে জাহাজ 2টা ভাগে ভেঙে গেল আর ধীরে ধীরে পানির ভেতরে ডুবে গেল। 3 ঘন্টাও লাগেনি, কখনো ডুববে না মনে করো এই জাহাজটিকে পানির ভেতরে ডুবে যেতে। 1500 লোক যারা জাহাজে উপস্থিত ছিলেন হয়তো তারা জাহাজের সাথে পানির ভেতরে ডুবে গেছেন, আর নয়তো যারা সাঁতার জানতেন তারা হাইপোথার্মিয়ার জন্য মারা গেছেন। পানির তাপমাত্রা ছিল -2 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচারে যদি আপনি পানিতে নামেন তাহলে 2 মিনিটের মধ্যে আপনার মৃত্যু হয়ে যাবে পানির ঠান্ডার কারণে, হাইপোথার্মিয়ার কারণে। টাইটানিক জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ, কথায় প্রচলিত আছে শেষ পর্যন্ত তিনি নিজের হুইলেই বসেছিলেন অ্যান্ড জাহাজের সাথে ডুবে যান। অপরদিকে কিছু মানুষ এটাও বলেন যে তিনি সুইসাইড করেছিলেন নিজেকে গুলি মেরে। আরএমএস কার্ভিথিয়া জাহাজ, যেটা টাইটানিকের মানুষদের বাঁচাতে বের হয়েছিল, এই লোকেশনে পৌঁছায় 3:30-4টার মাঝখানে, প্রায় 1 ঘন্টা লেট ওই মানুষগুলোকে বাঁচানোর জন্য যারা জাহাজে ছিলেন। কিন্তু লাইফ বোটসে যে 705 জন প্রায় মানুষ ছিলেন তাদের এই শিপ সাকসেসফুলি বাঁচিয়ে নেয়। এই টাইটানিকের ডিজাস্টারের পরে অনেক প্রশ্ন উঠে, অনেক কন্ট্রোভার্সি হয়, কিছু ইনভেস্টিগেশনস করানো হয়, আর কিছু এমন অজানা কথা সামনে আসে যেটা নিয়ে সবাই শক হয়ে যান। কেমন লাগবে আমি যদি আপনাদের বলি ওই সময় টাইটানিকের পাশে আরেকটা জাহাজ উপস্থিত ছিল মাত্র 37 কিলোমিটার দূরে, যেটা সময়ে পৌঁছাতে পারত টাইটানিকে থাকা প্যাসেঞ্জারদের বাঁচানোর জন্য। এই কথাটা সত্য। ওই জাহাজটার নাম এসএস ক্যালিফোর্নিয়ান। টাইটানিকের আইসবার্গের সাথে ধাক্কা খাওয়ার মাত্র 1 ঘন্টা আগে লাস্ট মেসেজ আইস ওয়ার্নিং এর এসএস ক্যালিফোর্নিয়ানের তরফ থেকেই এসেছিল। তারা বলেছিলেন সাবধানে থেকো, সামনে অনেক আইসবার্গ আছে। এরপরে 11:15 রাতের ক্যালিফোর্নিয়ান জাহাজে যিনি রেডিও অপারেটর ছিলেন তিনি নিজের রেডিও অফ করে দিয়েছিলেন। ক্যালিফোর্নিয়ান জাহাজ রাতের জন্য সেখানে থেমে গিয়েছিল। এই জাহাজ সামনে যেতে চায়নি, জাহাজকে রাতে থামিয়ে রেখেছিল, রেডিও অফ ছিল, এই কারণে কোনো ডিস্ট্রেস সিগন্যাল যায়নি ওই জাহাজে। কিন্তু এই জাহাজ টাইটানিকের এতটাই কাছে ছিল, যখন টাইটানিকের অফিসারসরা প্যাসেঞ্জারদের লাইফ বোটে বসাচ্ছিলেন তখন একজন অফিসার দূরে দেখে বলেওছিলেন, ওই দেখো একটা জাহাজ দেখা যাচ্ছে, ওই জাহাজটা আমাদের বাঁচাতে আসছে। তো এত চিন্তা করার কোনো দরকার নাই। কিন্তু এই ক্যালিফোর্নিয়ান তখনও পৌঁছায়নি যখন রকেট ওড়ানো হয়েছিল। রাতের 12টার পর রিপোর্ট করা হয় ক্যালিফোর্নিয়ান জাহাজে যারা ক্রিউ মেম্বার ছিলেন তারা রকেট ওড়াতে দেখেও ছিলেন টাইটানিক থেকে। তারা তাদের ক্যাপ্টেন স্টেইনি লর্ডকে ইনফর্মও করেছিলেন, কিন্তু যে ক্যাপ্টেন লর্ড ছিলেন সেই জাহাজে তিনি বলেছিলেন এটা কোনো ডিস্ট্রেস সিগন্যাল না, টাইটানিকে অনেক বড় লোকেরা যান, তারা পার্টি করছেন হয়তো। যদি ওই রাতে ক্যালিফোর্নিয়ান জাহাজের ক্যাপ্টেন লর্ড ওই বিষয়টিকে সিরিয়াস নিতেন তাহলে টাইটানিকে উপস্থিত কতজন লোকের যান বেঁচে যেত। পরের দিন সকালে যখন তারা রেডিও অন করেন তখন তারা SOS কল পান টাইটানিক থেকে। তারা ওখানে পৌঁছান কিন্তু অনেক লেট হয়ে গেছে। ওনারা শুধু ডেড বডিজ পানিতে ভাসতে দেখেন। 2টা ইনকোয়ারি করা হয়েছিল। এই ইনভেস্টিগেশনে ওইটা ক্যালিফোর্নিয়ান লর্ডের উপর ব্লেম দেন। কিন্তু এত বড় ডিজাস্টারের পিছনে শুধু একটা মানুষকে ব্লেম করা যায় না, আরও মানুষের ভুল ছিল। বোটসের কথাটা আমি যেটা বললাম, সাফিসিয়েন্ট লাইফ বোট শিপে রাখাই হয় নাই, কারণ তাদের তো মনে হতো এটা তো কখনো ডুবতেই পারে না, আমাদের লাইফ বোটসের দরকারে নাই। এছাড়াও 2 নাম্বার জিনিস, টাইটানিকের যিনি ক্যাপ্টেন ছিলেন তিনি সেফটি ডিলও কন্ডাক্ট করাননি। যেদিন টাইটানিক আইসবার্গের সাথে ধাক্কা খেয়েছিল সেদিন সেফটি ডিল ছিল, কিন্তু ক্যাপ্টেন সেটা ক্যান্সেল করে দেন, এটা ভেবে যে এই জাহাজে এটার কি দরকার, এটা তো আনসিঙ্কেবল জাহাজ। পরের দোষটা ছিল স্টিয়ারিং হুইলে বসে থাকা রবার্ট হিচেন্সের। ওই রাতে যখন উপর থেকে খবর এসেছিল সামনে আইসবার্গ আছে, সো যেই অফিসার ডেকে বসেছিলেন তিনি লেফটে ঘোরানোর জন্য ইনস্ট্রাকশন দেন, কিন্তু প্যানিকে রবার্ট হিচেন্স মেসেজটাকে মিস আন্ডারস্ট্যান্ড করে নেয় আর উনি জাহাজটাকে রাইট পাশে ঘোরান। জাহাজকে তিনি আইসবার্গের আরো কাছে নিয়ে যাচ্ছিলেন। যখন পর্যন্ত তিনি নিজের ভুল রিয়েলাইজ করেন তখন অনেক দেরি হয়ে গিয়েছে। ব্রিটিশ ইনকোয়ারি এটাতেও খবর লাগায় যে টাইটানিককে এতগুলো ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে সামনে আইসবার্গ আছে, ধীরে চালাও, খেয়াল রাখে চালাও, কিন্তু তাও তারা ফুল স্পিডে সামনে যেতে থাকে। এটা কেন ছিল? কেন ক্যাপ্টেন স্পিডকে কম করেননি? এটার পেছনে অনেক থিওরিজ বলা হয়েছিল। একটা পপুলার থিওরি সাজেস্ট করে যে জোসেফ ব্রুস, যিনি চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ছিলেন হোয়াইট স্টার লাইনের, যেই কোম্পানি টাইটানিক বানিয়েছিল, উনি ক্যাপ্টেনকে ইনফ্লুয়েন্স করেন যে যেন শিপের স্পিড কম না হয়।
কোম্পানির তরফ থেকে অনেক প্রেশার ছিল যে এই জাহাজকে তার ফার্স্ট 6 দিনের মধ্যে কমপ্লিট করতে লাগবে, যাতে একটা রেকর্ড ভাঙতে পারে, যাতে আমরা এটা দেখাতে পারি টাইটানিক জাহাজ না শুধু সবচেয়ে বড়, সবচেয়ে দামি, সাথে একটি গতি সম্পন্ন জাহাজও। একটা এমন স্পেসিফিক ইনসিডেন্ট হয়েছিল 14 এপ্রিল দুপুর 2টা বাজে, যখন ক্যাপ্টেন স্মিথ ওয়ার্নিংস দেখে জোসেফকে দেখান, দেখো আমাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, আমাদের সামনে অনেকগুলো আইসবার্গ আছে, আমাদের স্পিড কম করতে হবে। কিন্তু জোসেফ এই পেপারকে নিল আর পকেটে রেখে দিল, যাতে পাবলিক ক্রু মেম্বার্সরা না জানতে পারেন, কারণ উনি চাচ্ছিলেন না যে জাহাজের স্পিড স্লো। এই একটা ডিজাস্টার সারা দুনিয়াতে এই ইন্ডাস্ট্রিটাকে বদলে রেখে দিয়েছে। অনেক নতুন রেগুলেশনস আর স্ট্যান্ডার্ড সেট করা হয় যাতে ফিউচারে এরকম ডিজাস্টার আর না ঘটে। 1914 সালে একটা ইন্টারন্যাশনাল আইস পেট্রোলকে বানানো হয়, যাতে পরবর্তীতে সব শিপকে সতর্ক করা যায়। যখন টাইটানিক জাহাজ ডুবে, এই জাহাজকে খুঁজতে 70 বছরেরও বেশি সময় লেগে যায়। এটা শুধু সেপ্টেম্বর 1985 ছিল যে একটা আমেরিকান ওশিয়ান এক্সপ্লোরার রবার্ট বোলার্ড আর একটা ফ্রেঞ্চ ওশিয়ানোগ্রাফার, ইনারা যান টাইটানিককে সমুদ্রের নিচে খুঁজতে। সমুদ্রের নিচে 3800 মিটার মানে 3.8 কিলোমিটারের র্যাকেজ পাওয়া যায়। 2টা আলাদা আলাদা টুকরা পাওয়া যায় এই শিপটার। এই 2টা টুকরায় একে অপরের থেকে 600 মিটার দূরে ছিল। আজকের দিনে এত বছর পর যে শিপ পানির নিচে ডুবা হওয়া পড়ে আছে, এনভায়রনমেন্ট একে ধীরে ধীরে ইরোড করে দিয়েছে। অ্যাকচুয়াল শিপ এরকম দেখতে ছিল, আর আজকের দিনে শুধু এতটুকুই বেঁচে আছে। রিপোর্ট করা গেছে যে ব্যাকটেরিয়ার আলাদা আলাদা অর্গানিজমস মেটালটাকে খেয়ে যাচ্ছে, আর এক্সপেক্ট করা যাচ্ছে যে এই শিপ 2030 সালে পানির নিচ থেকে পুরোপুরি গায়েব হয়ে যাবে। কিন্তু আজকের দিনে 110 বছর পরেও টাইটানিককে নিয়ে মানুষের মনে যে ফ্যাসিনেশন আছে, ওইটা মানুষের মনে এখনো চালু আছে। 2012 সালে অস্ট্রেলিয়ান বিলিয়নার ক্লিফ প্ল্যান করেছিলেন যে তিনি টাইটানিক 2 বানাবেন, অরিজিনাল টাইটানিক জাহাজের একটা কপি ক্যাট জাহাজ। উনি এটাও বলেছিলেন যে এটা সেম রুটে চলবে, আর এটার এক একটা জিনিস হুবহু অরিজিনালটার মতোই হবে। এই প্রজেক্টটা 2016-তে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু অনেক ডিলেজের পরে এটা 2022 সালে এসে শেষ হয়। বলা হয় যে মানুষের কোনো ইন্টারেস্ট নেই এই প্রজেক্টে। হুবহু টাইটানিক হলে এই জাহাজে কোনো টেলিভিশন হবে না, কোনো ওয়াইফাই হবে না, কেউ এটা ইউজ করতে চাইবেন না। তো হতে পারে এই আনসিঙ্কেবল টাইটানিক 2 জাহাজ নিজের তৈরির আগে ডুবে গেছে। স্টে সার্চ সাম সাদনান প্রিন্স ইন এভরি প্ল্যাটফর্মস।